গত বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার। আর তার ২৪ ঘন্টা না যেতেই আক্রান্ত হলেন এক প্রার্থী। আক্রান্ত শুধু বললে ভুল হবে, যিনি আক্রান্ত হয়েছেন সে ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠুন। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন চর্চার সম্পাদক সোহরাব হাসান। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা যে কথাটা বলছিলাম যে নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই আক্রান্ত হলেন একজন প্রার্থী, এবং শুধু প্রার্থী আক্রান্ত হলেন না, এই আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলো নানা ধরনের নানা পর্যায়ে প্রতিক্রিয়া দেখাতে শুরু করলো, এবং শুধু রাজনৈতিক দল না, ইভেন আপনার সরকারের উপদেষ্টারাও কথা বলা শুরু করলেন। এটাকে আপনি কীভাবে দেখছেন? প্রথমেই এই ঘটনাটা অত্যন্ত ন্যক্কারজনক, উদ্বেগজনক এবং নিন্দনীয়। যারাই এই ঘটনা ঘটিয়েছে, ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করবে সরকার, এটা প্রত্যাশা করি। একই সঙ্গে হত্যাকারী মানে আক্রমণকারীকে ধরার ক্ষেত্রে কোনো সন্দেহ সংশয় না জাগে রাজনৈতিক দল, সরকারের পদাধিকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের এ ব্যাপারে সজাগ থাকা উচিত। কারণ তদন্তের আগে কোনো ঘটনাই বলা যায় না যে কে অপরাধ করেছে। আর এটি নিয়ে ইতিমধ্যেই সাবেক স্বৈরাচার না শুধু মাঠের সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের সংশয়, সন্দেহ, এক ধরনের পরস্পর দোষারোপের চেষ্টা হচ্ছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং এটি এই ঘটনার তদন্তে বাধা সৃষ্টি করবে এবং মানুষের মধ্যে সন্দেহ সংশয়টা আরও বাড়াবে। তো সন্দেহ সংশয় বাড়লে আপনি ধরুন যে যাদের আপনি বলছেন যে সরকার এদের গ্রেপ্তার করবে, সেই ডিএমপি কমিশনার, যার মূল দায়িত্ব ঢাকা শহরের ডিএমপি কমিশনার, বলছেন যে একজন সশস্ত্র ব্যক্তিকে শনাক্ত করা গেছে। আবার উপদেষ্টা, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, তিনি 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছেন। আসলে জিনিসটা হচ্ছেটা কি? বিষয়টা হচ্ছে যে এটি ডিএমপি কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে সমন্বয় আছে কি না এই প্রশ্নটা আসে যখন ডিএমপি কমিশনার বলছেন যে একজনকে শনাক্ত করা গেছে। তাহলে তো ওই ঘটনাকে সামনে রেখেই তদন্ত কাজটা এগোতে হবে। অর্থাৎ যাকে শনাক্ত করা হয়েছে তাকে খুঁজে বের করা, তার ইতিমধ্যে ডিএমপির পক্ষ থেকে তার ছবিও সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে। আবার হতে পারে এটা পরিপূরক হিসাবে, যেহেতু একজন শনাক্ত হয়েছে কিন্তু তার নাম ঠিকানা কিন্তু কিছু প্রকাশ করেনি। সুতরাং এটা নিয়ে এটার মধ্যেও ধোঁয়াশা আছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। অতীতেও এরকম বড় বড় অপরাধের ঘটনায় এরকম কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার এই পুরস্কার ঘোষণা করে এক ধরনের দায় সারতে চেয়েছে। আমরা মনে করি যে এই সরকার দায় এড়ানোর চেষ্টা করবে না, এবং অপরাধীদের যাদের শনাক্ত করেছে সেই লোকই যদি হয়ে থাকে তার সূত্র ধরে কিন্তু অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তার সঙ্গে কারা ছিল। আবার সংবাদ মাধ্যমে এটাও এসেছে যে যে ব্যক্তি গুলি করেছে বলে সন্দেহ করা হয় সে ব্যক্তি হাদির নির্বাচনী প্রচারে ছিল এবং তাকে নির্বাচনী ব্যয় বহনের কথাও বলেছে। কিন্তু এই লোকটি কে? যে হাদির পাশে ছিল, তাকে সহায়তা করার কথা বলেছে এবং তার দলের লোক, কিন্তু তার দলের লোকও নাকি অনেকে চিনে না। এখন এটা বেশ রহস্যজনক। হ্যাঁ, আমি যদি সেই দিকে রহস্যজনকের কথাই বলি, এর বাইরে কিন্তু আরেকটা বাস্তবতা আছে যে ওসমান হাদি ঢাকা 8 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন তিনি আক্রান্ত। তাহলে এই আক্রমণ বা তার উপরে এই হামলাটা, মানে রাজনীতিতে তো 300 আসনে নিশ্চয়ই 3000 না হলেও 1500 প্রার্থী তো থাকবেনই। তো তাদের মধ্যে কি ধরনের আতঙ্ক, কি ধরনের ভয় ছড়িয়ে দিতে পারে, বা তাদের উপর তারা কতটা? না, তারা তো ভীত সন্ত্রস্ত হবেই। প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের।
তারপর যারা এই ঘটনার পর যারা নির্বাচনে প্রার্থী হবেন, তাদের সহযোগী থাকবেন, তাদের বিষয়ে বিশেষ সতর্কতা থাকতে হবে। ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যারা নির্বাচনে প্রার্থী হবেন তাদের যদি লাইসেন্স করা অস্ত্র থাকে এবং সেই অস্ত্র যদি জমা দিয়ে থাকেন সেটা ফেরত দিবেন। এটি তো হচ্ছে একটা পদক্ষেপ যাদের অস্ত্র আছে, কিন্তু আপনি যে বললেন যে ১,৫০০ বা তারও বেশি প্রার্থী হতে পারেন, আর সবার লাইসেন্স করা অস্ত্র নেই, তাদেরকে নিরাপত্তা দেবে, তাদেরকে সরকারকে নিরাপত্তা দিতে হবে। এবং যে জনবল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, র্যাব, বিজিবি সহ, আর সেক্ষেত্রে এই ১,৫০০ প্রার্থীকে নিরাপত্তা দেওয়া কঠিন নয়। কিন্তু এটি শুধু আইনশৃঙ্খলা জনিত সমস্যা নয়, একজন লোককে গুলি করে চলে গেল সেটা নয়। এটা শুধু এর পেছনে রাজনীতি আছে। কেন তাকে গুলি করলো? ইতিমধ্যে যে আসনে তিনি প্রার্থী হয়েছিলেন বা প্রার্থী হবেন, সেই আসনেও এক ধরনের আলোচনা চলছে, কারণ সেই আসনে একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপির দলের পক্ষ থেকে প্রার্থী, এবং তিনি হাসপাতালে যে সেই গুলিবিদ্ধ হাদিকে দেখতে যেয়ে হেনস্থার শিকার হয়েছেন। এর অর্থ কী? এটা তো হচ্ছে আইন এক ধরনের নিজের হাতে তুলে নেওয়া। হতে পারে যে কেউ মনে করতে পারে যে অমুক এই ঘটনার সাথে জড়িত বা জড়িত নয়, সেটা তো তার তথ্য প্রমাণ দিয়ে জনগণের কাছে জানাতে হবে, কিন্তু আইন হাতে তুলে নেওয়ার কিন্তু অধিকার নেই। বিষয়টা কি তেমনই হয়ে গেল না যে আপনার ওসমান হাদি আক্রান্ত হওয়ার পরপরই একজন বলে দিলেন অমুক করেছেন, সরকারের উপদেষ্টারাই বলা শুরু করলেন, তারপর রাজনৈতিক দলগুলো বলা শুরু করলো যে এ না ও, প্রত্যেকেই তার বিপক্ষকে ঘায়েল করার ইয়েতে। সেক্ষেত্রে মানে প্রকৃত অপরাধী ধরা পড়া বা কেন তাকে হামলা চালানো হয়েছিল যেটা আপনি বলতে চাচ্ছেন, সেটা সেক্ষেত্রে প্রকৃত অপরাধী পার পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, মানে এই আশঙ্কা থেকেই যায়। সুতরাং এই যে পাল্টাপাল্টি, এটি হওয়া উচিত নয়। সরকারের পক্ষ থেকেও সরকার তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত। সেই সরকারে যারা থাকবেন তাদের কিন্তু এক ধরনের হালকা কথাবার্তা বলা উচিত না, বা তথ্য প্রমাণ ছাড়া বলা উচিত না। তথ্য প্রমাণ থাকলে সেটা যেই হোক, যে দলেরই হোক, যে সমর্থক হোক, সেটি কোনো বর্তমান রাজনৈতিক দলের হোক, সেটি স্বৈরাচারী সরকারের হোক, সে তথ্য প্রমাণ হাজির করবে। আসলে আগে তো অপরাধীকে চিহ্নিত করতে হবে, তারপর সেই অপরাধী কোন দলের বা কোন সংগঠনের অথবা তার রাজনৈতিক অরাজনৈতিক কী পরিচয় সেটি আসবে। যদি পেশাগত সন্ত্রাসী হয় তাহলে সেটা খুঁজে বের করা। ডিএমপি কমিশনার বলছেন যাকে শনাক্ত করার কথা বলছেন, আর তার নাম ঠিকানা তাদের কাছে থাকলে সেটাও জানানো উচিত। আর যদি তদন্তের স্বার্থে না জানে, এই মুহূর্তে না জানাতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই তদন্ত চলাকালে বা তদন্ত শেষ হলে এটা জানাতে হবে। নাহলে তো মানুষের মধ্যে ধোঁয়াশা থাকবে, মানুষের মধ্যে সংশয় সন্দেহ হবে, তাহলে কে করলো? আর নির্বাচন বানচালের কথা বলা হয়েছে। আর যে অপশক্তি ক্ষমতা থেকে চলে গেছে, তাদের নির্বাচন বানচাল করার ক্ষমতা আছে বলে মনে হয় না, কারণ তারা তো মাঠেই নেই। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে বার্তা দিয়ে নির্বাচন বানচাল করা যায় না। বাংলাদেশে ইতিপূর্বে যে 12টি নির্বাচন হয়েছে, তার অনেকগুলো নির্বাচনে বিরোধী দল একেবারে অংশ নেয়নি। হ্যাঁ, বিরোধী দল অংশ নেয়নি, কোনোটায় বিরোধী দল এক অংশ নিয়েছে, আর এক অংশ নেয়নি, কিন্তু নির্বাচন কিন্তু বানচাল হয়নি, নির্বাচন বাতিল হয়নি। সুতরাং এখানে কারা আসলে নির্বাচন বানচাল করতে চায়, এবং বানচাল যারা করতে চায় এবং যাদের সন্দেহ করা হচ্ছে, তারা এই সুযোগটা কেন পেল? জুলাই অভ্যুত্থানের পর যে পরিস্থিতি, সেখানে তো এই সাবেক স্বৈরাচারের কোনো রকম জায়গা ছিল না। এখন এই নির্বাচনকে সামনে রেখে এক দল বলছে, যেমন দল বলছে যে দলকে যে তারা ফ্যাসিবাদকে পুনর্বাসিত করছে, তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো একটা কথা বলছে না যে তাদের ভোট পাওয়ার জন্যে। আবার দলও কিন্তু একইভাবে বলছে। এই যে পারস্পরিক দোষারোপ, এর মধ্য দিয়ে কিন্তু প্রকৃত সত্য যেমন হারিয়ে যায়। আর প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক হয়েছে, সেখানে কিন্তু এই কথা এর উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা, যে নিজেদের মধ্যে বিরোধটা মিটিয়ে ফেলার কথা বলেছেন। আবার একই সঙ্গে লক্ষ্য কী?
লক্ষ্য তো হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং সেখানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা। সেই অবাধ সুষ্ঠু নির্বাচন তখনই হতে পারবে যখন আইনশৃঙ্খলা রক্ষা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, অপরাধ নিয়ন্ত্রণে থাকবে। এখন দেখুন সরকার শুরু থেকেই একবার এক অপারেশনের কথা বলে, কিন্তু তারপর সেটা দেখা যায় না অপারেশন কাদের বিরুদ্ধে চালাচ্ছে, কেন চালাচ্ছে। সেই অপারেশনের মধ্যেই আমরা দেখি যে বড় বড় অপরাধ সংগঠিত হচ্ছে। সুতরাং এটি যদি আগে ধরে নেওয়া হয় যে অমুক অপরাধী, তারপর অপারেশন চালানো, আর যদি কারা অপরাধ করেছে সেটা চিহ্নিত করে সরকার এগোয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এর মধ্যে এখন যে বিষয়টা হচ্ছে নির্বাচনের আগে এক ধরনের যেসব অপরাধ প্রবণ এলাকা বা যেসব জায়গায় হত্যা ছিনতাই হানাহানি বেশি হয়েছে সেখানে নজর দিলে হতো। এখন নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনেই কিন্তু সরকারকে নজর দিতে হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজর দিতে হবে। আরেকটি সমস্যা তৈরি হয়েছে লটারির মাধ্যমে। এই যে এসপি ডিসি, থানার ওসি, ইউনো, এদেরকে বদলি করার কারণে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে নতুন জায়গায় তারা যে বুঝে উঠতে সময় না, লাগবে। তারা ওই এলাকায় তো তার নতুন, কখনো আসেনি, কখনো হচ্ছে এই বুঝে উঠতে এবং ওই এলাকার মানুষকে চিনতেও। এখন শুধু পুরনো নথি দিয়ে কিন্তু আইনশৃঙ্খলা এই অপরাধী ধরা যাবে না। সুতরাং তাদের স্থানীয় যারা জনগণ, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক, তাদের সাথে বসে কিন্তু এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেটি নিশ্চিত করতে হবে। গতকালই মাহমুদুর রহমান মান্না উনি চর্চার সঙ্গে এক আলোচনায় বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আদৌ ভালো নয়। তো উনি যে একজন রাজনীতিক, উনি যদি বলে থাকেন যে আইন শৃঙ্খলা, প্রার্থীও বটে, দলের প্রধান, তিনি যদি বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এই পরিপ্রেক্ষিতে আপনি এই যেটা বলছিলেন যে ১৫০০ কি তারও বেশি কম কিছু একটা হবে, প্রার্থী হবে ৩০০ আসনে, এত লোকের নিরাপত্তা এই পরিস্থিতিতে কি দিতে পারবে বলে আপনার মনে হয়? এর দুটো দিক আছে, একটা হচ্ছে আইনগত, আরেকটা হচ্ছে রাজনৈতিক। রাজনৈতিক নিরাপত্তাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই পারস্পরিক কাদা ছড়াছড়ি না থাকে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে, সম্মানবোধ থাকে, যার যার রাজনীতি সে করবে, কিন্তু অপরকে ঘায়েল করার যে মানসিকতা, যে সংস্কৃতি তৈরি হয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে সব রাজনৈতিক দলকে। আপনি দেখুন যে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, তফসিলের আগেই, কিন্তু কেউ নিজের কথা বলছে না জনগণকে যে আমি কি করব, আমি কিভাবে বেকারত্ব কমাবো, আমি কিভাবে দারিদ্র্য দূর করব, আমি কিভাবে কীভাবে উন্নয়ন করব, রাস্তাঘাট ঠিক করব, সেসব না বলে অন্য দল কী কী অন্যায় করেছে, অন্য দলের অতীত কী, এটা নিয়েই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন আমাদের রাজনীতিকরা। এবং এটা সব বড় ছোট নতুন পুরনো সব রাজনৈতিক দল নিজের কথা কেউ বলছে না, নিজের কর্মসূচির কথা বলছে না। অর্থাৎ এটা জনগণের প্রতি একটা অনাস্থাও। জনগণের ভোট নিতে হবে তো তাদেরকে আস্থায় এনে, কিন্তু রাজনৈতিক দলগুলো ভাবছে যে অন্য রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করেই, প্রতিপক্ষকে গালাগাল করেই বোধহয় ভোট পাওয়া যাবে। এটি যে পাওয়া যাবে না সেটি কিন্তু গত ১৫ বছরে সাবেক সরকারের যারা পদাধিকারী ছিলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, তারা কিন্তু এই অস্ত্র ব্যবহার করেছে এবং ট্যাগ দিয়েছে যে তখন ট্যাগ দিয়েছে বিএনপি জামাত, এখন ট্যাগ দিয়েছে যশোর, স্বৈরাচারের দোসর সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান। হ্যাঁ, আনোয়ার হোসেন মঞ্জু একটা কথা বলছেন এই চর্চার সাক্ষাৎকারেই, তিনি বলছেন আগে ছিলাম স্বৈরাচার, এখন হলাম দোসর। এখন এই দোসর খুঁজতে খুঁজতে কোথায় যাবে, এটিরও একটা বিষয় আছে। হ্যাঁ, যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনি কিন্তু ট্যাগ লাগিয়ে আপনার যে রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে কথা বলবেন। জামাতের আমির বিবৃতি দেখলাম যে হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে, আর সেখানে তিনি বললেন যে রাজনৈতিক মতভেদের কারণে, ভিন্ন মতের কারণে এরকম কেউ গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং হওয়া উচিত নয়। এখন তিনি কিন্তু এটা বলে না যে যারা গণতন্ত্র বানচাল করতে চায়, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকেও করেছে কিনা। এখন রাজনৈতিক ভিন্নমত ধরলে কিন্তু এটা সাবেক স্বৈরাচার আসে না, তখন আসে বর্তমানে জামাত ইসলামের রাজনীতির বিরোধী যারা, বা জামাত ইসলামী যাকে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ মনে করে, তাদের প্রশ্নটাই আসে।
আবার অন্য দল থেকেও কিন্তু এই একই রকম একই ইঙ্গিত দিয়েছে যে এর সাথে অমুক দলের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে। তো এই পারস্পরিক দোষারোপ রাজনৈতিক দলগুলোর দোষারোপের রাজনীতি বাদ দিয়ে তার কাছে যদি তথ্য প্রমাণ থাকে তথ্য প্রমাণ নিয়ে হয় সরকারকে দেখ বা জনগণের সামনে হাজির হোক, কিন্তু নিজেরা সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট অভাব অভিযোগ আর সেটি নিয়ে তার রাজনীতি করুন। নির্বাচনের সময় যদি মানুষের পাশে না দাঁড়ায়, মানুষের অভাব অভিযোগ নিয়ে যদি তারা কথা না বলেন, তারা কখন বলবেন? ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা সোহরাব হাসানের আলোচনা শুনলেন। আমরা শুনতে চাই আপনার মত। চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি আপনার মতামত জানান।